ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ক্লাস 12-এর দ্বিতীয় চ্যাপ্টারের শর্ট কোশ্চেন এবং শর্ট কোশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রতিটা শর্ট কোশ্চেন আলাদা করে বলবো এবং তার পাশাপাশি তার অ্যান্সার বলবো। তোমরা প্রত্যেকেই নিজের নিজের খাতায় লিখে নিলে ভালো হবে। আমি প্রশ্ন করব এবং উত্তরও দিয়ে দেব। আজকের আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে আমাদের বড় ভিডিও হয়েছে, সেটা শুনলে তোমার এই শর্টগুলো সহজ হবে। আজকের যে শর্টগুলো আমি শুরু করছি। ঠান্ডা লড়াই কি? ঠান্ডা লড়াই হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি এবং এক চরম উদ্বেগজনক পরিস্থিতি হলো ঠান্ডা যুদ্ধ। পরের প্রশ্ন, এক মেরুবাদ কি? এক মেরুবাদ হলো বিশ্ব রাজনীতি যখন একটা দেশের বা একটা কেন্দ্র থেকে পরিচালিত হয় ও নিয়ন্ত্রিত হয়, তাকেই বলে এক মেরুবাদ। দ্বিমেরুবাদ কি? দ্বিমেরুবাদ হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলি, অন্যদিকে তোমার ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যেসব পুঁজিবাদী দেশ সংগঠিত হয়, এই দুই শিবিরের বিভক্ত হয়ে যায় পৃথিবী। এই দুই শিবির বা সোভিয়েত রাশিয়া এবং অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর একটা কেন্দ্র, এই দুই কেন্দ্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া, এই দুটি কেন্দ্রে বিশ্ব রাজনীতি বিভক্ত হয় এবং এই দুই কেন্দ্র থেকে পরিচালিত হয় আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি। একেই বলে দ্বিমেরুবাদ। নেক্সট প্রশ্ন, বহুমেরুবাদ কি? বহুমেরুবাদ হলো বিশ্ব রাজনীতি যখন দুটি বা একটি দেশের কেন্দ্র থেকে পরিচালিত হয় না, যখন একাধিক দেশ থেকে বিশ্ব রাজনীতি পরিচালিত হয়, তখন তাকে বহুমেরুবাদ বলে। কমপক্ষে 5টা বা 7টা রাষ্ট্র শক্তিশালী থাকবে, যেখানে একটা মেরুকে ওই রাষ্ট্রগুলি মেনে চলছে না বা দুটো মেরুকে ওই রাষ্ট্রগুলি মেনে চলছে না। তারা তাদের বিদেশ নীতি স্বাধীনভাবে নির্ধারণ করছে এবং অন্য রাষ্ট্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাকে বলা হয় বহুমেরুবাদ। আমি উদাহরণ দিব। এক মেরুবাদ ছিল তোমার প্রথম মহাযুদ্ধের আগে, যেমন ব্রিটেন বিশ্ব রাজনীতিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিল। এটা ছিল প্রথম মহাযুদ্ধের আগে এক মেরুবাদ। 1991 সালে থেকে সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, সমাজতান্ত্রিক শিবিরে পতন ঘটে, ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে, তখন বিশ্ব রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হয়। একে বলা হয় এক মেরুবাদ। আর বহুমেরুবাদ ছিল দ্বিতীয় মহাযুদ্ধের আগে। দ্বিতীয় মহাযুদ্ধের আগে কয়েকটা দেশ শক্তিশালী ছিল। অক্ষশক্তি, ফ্যাসিবাদী নাৎসিবাদী শক্তি ইটালি, জার্মানি এবং জাপান, 3টি দেশ শক্তিশালী ছিল। অন্যদিকে মিত্রশক্তির রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এই দেশগুলি শক্তিশালী ছিল। তাই প্রথম মহাযুদ্ধের পর এবং দ্বিতীয় মহাযুদ্ধের আগে বিশ্ব রাজনীতিতে কোনো একটা দেশ কর্তৃত্ব করতে পারেনি, বহু কেন্দ্র থেকে ওয়ার্ল্ড পলিটিক্স পরিচালিত হয়েছে। তাই এই সময়ে রাজনীতি বহুকেন্দ্রিকতার রাজনীতি বা বহুমেরুবাদ বলা হয়। আবার আমরা দেখব 2000 সালের পর 2001 সালে যখন
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভেঙে দিয়েছে লাদেনের সন্ত্রাসবাদী বাহিনীর আক্রমণে এবং হোয়াইট হাউসকে আক্রমণ করার চেষ্টা করে, তখন বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের আর দাদাগিরি চলছে না। তখন এবং এর পাশাপাশি চীন মার্কিন নেতৃত্বকে মেনে নেয় না। ইংল্যান্ড, জাপান, জার্মানি মার্কিন নেতৃত্বকে মেনে নিতে চায় না। এই সময়ে এই যে রাজনীতি, বহু মেরুবাদ, মার্কিন একচেটে আধিপত্যকে অস্বীকার করা, অর্থাৎ 2000 সালের পর থেকে বহু মেরুবাদী রাজনীতি লক্ষ্য করি। এবার আমরা বলবো তোমার গরম যুদ্ধ, এই কথাটি কে বলেছেন? গরম যুদ্ধ এই কথাটি বলেছেন ফ্রিডম্যান। গরম শান্তি এই কথাটি কে বলেছেন? গরম শান্তি এই কথাটি বলেছেন বার্নেট। কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ মতাদর্শগত যুদ্ধ, এটা কে বলেছেন? ওয়াল্টার রেমন্ড। সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শের মধ্যে সংঘাত, সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শের মধ্যে সংঘাত, এই কথাটি কে বলেছেন? জোসেফ ফ্রাঙ্কেল। কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ প্রথম ব্যবহার করেছেন কে? ঠান্ডা যুদ্ধ প্রথম লিখেছেন কে এই শব্দটি কোল্ড ওয়ার? এটা বার্নার্ড বারুচ। কোল্ড ওয়ার এই শব্দটি প্রয়োগ করেছেন প্রথম কে? ওয়াল্টার লিপম্যান। নিকোলাই বুলগানিন কে? নিকোলাই বুলগানিন হলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময় তোমার ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বা ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী। ফুলটন বক্তৃতা কে দিয়েছেন? ফুলটন বক্তৃতা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। ফুলটন বক্তৃতাতে চার্চিল কি উল্লেখ করেন? ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন ফুলটন বক্তৃতাতে উইনস্টন চার্চিল। ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত। কমিনফর্ম, এটা একটা শর্ট ফর্ম, COMINFORM। কমিনফর্ম ফুল ফর্ম কি? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো। কুদেতা কি? কুদেতা হলো সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে চেকোস্লোভাকিয়াতে শক্তি প্রয়োগ করে হঠাৎ গভর্নমেন্ট পরিবর্তন করে, এই বিষয়টিকে কুদেতা বলা হয়। বার্লিন অবরোধ কি? দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়ন জার্মানির রাজধানী বার্লিন অবরোধ করে। বার্লিনের চারিদিকে সোভিয়েত ভূখণ্ড ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেন এই বার্লিনকে দখল নিতে চায়, সোভিয়েতের এই অবরোধকে মেনে নেয়নি। তাহলে বার্লিন অবরোধ হলো তখন মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং ব্রিটেনকে প্রবেশ করতে দেয়নি বার্লিনে সোভিয়েত রাশিয়া। এইটাকে বলা হয় সোভিয়েতের নেতৃত্বে বার্লিন অবরোধ। বার্লিন অবরোধ কত সালে হয়? বার্লিন অবরোধ হয় 1948 সালে। ন্যাটো, NATO, ন্যাটো কি? ন্যাটো হলো নর্থ আটলান্টিক
ট্রিটি অর্গানাইজেশন। ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই ন্যাটো কেন গঠন করেছে? এটা গঠন করেছে এই কারণে, সোভিয়েত রাশিয়া পূর্ব ইউরোপের দেশগুলিতে প্রভাব বিস্তার করেছে। পূর্ব ইউরোপের দেশগুলিতে সমাজতান্ত্রিক ব্যবস্থা চালু করেছে এবং তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে, এবং সোভিয়েত রাশিয়া পশ্চিম ইউরোপেও আসতে পারে। তাই পশ্চিম ইউরোপের দেশগুলির উপর সোভিয়েতের যাতে প্রভাব না পড়ে তাদেরকে রক্ষা করাই হলো ন্যাটো। এটা সামরিক চুক্তি, এটা হলো সামরিক চুক্তি। এটা তৈরি হয়েছে কবে? 1949 সালে 4 এপ্রিল। ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। কোন দেশ ন্যাটো গঠন করে? কোন দেশের উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। ট্রুম্যান নীতি, ট্রুম্যান ডক্ট্রিন, এটা কি? 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে ভাষণ দেন যে এখন থেকে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করতে গেলে, সমাজতন্ত্রকে প্রতিরোধ করতে গেলে আমাদের আগে যে বিদেশ নীতির ক্ষেত্রে আইসোলেশন পলিসি ছিল, বিচ্ছিন্নকরণ পলিসি ছিল বিশ্ব রাজনীতি থেকে, এখন থেকে বিশ্ব রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রকে যুক্ত করতে হবে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতিতে নিজেকে যুক্ত না করে এবং সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না করে, তাহলে সোভিয়েত ইউনিয়ন পশ্চিম ইউরোপের দেশগুলিও দখল করে নেবে, তার কর্তৃত্ব কায়েম করবে। এটা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সার্বভৌমিকতা সেটা ক্ষুণ্ণ হতে পারে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এখানে ঘোষণা করলেন যে এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্ব রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করবে। তার এই নীতি হলো ট্রুম্যান নীতি। মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান কি? মার্শাল প্ল্যান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্শাল প্ল্যান গঠন করেন। ট্রুম্যান নীতি হলো রাজনৈতিক বিষয়। মার্শাল প্ল্যান হলো পশ্চিম ইউরোপে দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত দেশগুলিকে অর্থনৈতিক সাহায্য দানের পরিকল্পনা। অর্থনৈতিক সাহায্য দিয়ে এই সমস্ত দেশগুলিকে তাদের আর্থিক সংকটকে দূর করতে হবে। এইটাই হলো মার্শাল প্ল্যান। মার্শাল প্ল্যান কত সালে গৃহীত হয়? 1948 সালে। এ ফরেন পলিসি ফর আমেরিকা। এ ফরেন পলিসি ফর আমেরিকা, এটা এই যে গ্রন্থ, এটা একটা গ্রন্থ, এ ফরেন পলিসি ফর আমেরিকা। গ্রন্থটি লিখেছেন কে? রবার্ট টাফট, TAFT। কন্টেনমেন্ট অর লিবারেশন। কন্টেনমেন্ট অর লিবারেশন, এই গ্রন্থটি কে লিখেছেন? জেমস বারহাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শুরু হয়? 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয়? 1945 সালে। নয়া গণতান্ত্রিক বিপ্লব কোন দেশে হয়? নয়া গণতান্ত্রিক বিপ্লব হয় চীন দেশে। নয়া গণতান্ত্রিক বিপ্লব কি? নয়া গণতান্ত্রিক বিপ্লব হলো চীনের কমিউনিস্ট পার্টি পুঁজিপতি শ্রেণীর সঙ্গে
এবং সামন্ত শক্তির সঙ্গে আঁতাত করে বিদেশি শক্তির বিরুদ্ধে সংগ্রাম করে। এই বিপ্লব 1789 সালের ফরাসি বিপ্লবের মতো বুর্জোয়া বিপ্লব নয়। এই বিপ্লব 1917 সালে মার্চ মাসে কেরনেস্কি সরকারের মেনশেভিক পার্টির নেতৃত্বে পরিচালিত বুর্জোয়া বিপ্লব নয়। এই বিপ্লব 1917 সালে নভেম্বর মাসে লেনিনের নেতৃত্বে বলশেভিক বা সমাজতান্ত্রিক বিপ্লবের মতো নয়। এই বিপ্লব হলো এক নতুন ধরনের বিপ্লব, কারণ এই বিপ্লবে মাও সেতুং কমিউনিস্ট পার্টির সঙ্গে তোমার পুঁজিপতি শ্রেণী এবং সামন্তবাদী শক্তিকে যুক্ত করে বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। এই জন্য এটাকে বলা হয় নয়া গণতান্ত্রিক বিপ্লব। নয়া গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন কে? নয়া গণতান্ত্রিক বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন মাও সেতুং। মাও সেতুং চীনের কমিউনিস্ট পার্টির লিডার বা নেতা। কমিটি ফর ইউরোপিয়ান ইকোনমিক কোঅপারেশন, এটা কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 1948 সালে 16টা দেশ এর সদস্য ছিল। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো অর কমিনফার্ম, এটা একটা সংগঠন, সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে তৈরি সংগঠন। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো এই সংস্থার সদস্য কোন কোন দেশ? কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরোর বা কমিনফার্ম এর সদস্য হল সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, আলবানিয়া, যুগোস্লাভিয়া। কুমেকন, COMECON, কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, এটা গঠিত হয় 1949 সালে। কোরিয়া সংকট কত সালে? 1950 সালে কোরিয়া সংকট। উত্তর কোরিয়ার মাটিতে চীনের লাল ফৌজ সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় জাতিপুঞ্জের নেতৃত্বে গঠিত বাহিনী, দক্ষিণ কোরিয়ার সরকার এবং জাতিপুঞ্জের বাহিনী যৌথভাবে উত্তর কোরিয়ায় যুদ্ধ হয়। এই যুদ্ধে মার্কিন সেনা ছিল 90%, অর্থাৎ জাতিপুঞ্জের বাহিনী এখানে পরাজিত হয়। এটাই হলো কোরিয়া সংকট। শান্তির জন্য ঐক্য প্রস্তাব কি? নিরাপত্তা পরিষদ যখন বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করতে পারবে না, তখন একটা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব 1960 সালে সাধারণ সভাতে গৃহীত হয়। নিরাপত্তা পরিষদ যখন বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হবে, তখন সাধারণ সভা শান্তির ঐক্য প্রস্তাব গ্রহণ করে সেটাকে চেষ্টা করবে যাতে বিশ্ব শান্তি নিরাপত্তা বজায় থাকে। সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক স্ট্যালিনের মৃত্যু কত সালে হয়? সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক স্ট্যালিন মারা যান, তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয় 1953 সালে। সোভিয়েত এর প্রথম রাষ্ট্রনায়ক হলেন লেনিন, ভ্লাদিমির ইলিচ লেনিন।
তারপর স্ট্যালিন 1925 থেকে 1953 স্ট্যালিন। তারপর স্ট্যালিনের পর ম্যালিনকভ সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক হন। ম্যালিনকভের পরে রাষ্ট্রনায়ক হন কে? ম্যালিনকভের পরে রাষ্ট্রনায়ক হন নিকিতা ক্রুশ্চেভ। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি কে গ্রহণ করেন? সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেন। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি কি? শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি হল ক্রুশ্চেভের মতে যে সোভিয়েত ইউনিয়ন অযথাই বুর্জোয়া দেশগুলির সঙ্গে লড়াইয়ে সামিল হয়েছে। স্ট্যালিন যে বিদেশনীতি নির্ধারণ করেছেন তা ভুল। তাই এখন থেকে পুঁজিবাদী দেশগুলো দুর্বল হয়ে পড়েছে, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে। পিসফুল কো এক্সিস্টেন্স পলিসির মধ্য দিয়ে পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব করাই হলো আমাদের বিদেশ নীতির মূল লক্ষ্য। এইটাই হলো শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। সিয়াটো SEATO এর ফুল ফর্ম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। এটা কত সালে গঠিত হয়? 1954 সালে। মেডোর ফুল ফর্ম কি? মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন। কত সালে মেডো গঠিত হয়? 1955 সালে। ওয়ারশো চুক্তি কি? সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য, মার্কিন পুঁজিবাদী শক্তিকে প্রতিরোধ করার জন্য এবং ধ্বংস করার জন্যে সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে 1955 সালে 14 মে একটা সংস্থা তৈরি করে। সেটা হলো ওয়ারশো চুক্তি। এটা সামরিক চুক্তি। আলবেনিয়া সমাজতান্ত্রিক শিবিরের দেশ। আলবেনিয়া এই যে ওয়ারশো চুক্তি থেকে বেরিয়ে আসে কোন সময়ে? 1963 সালে আলবেনিয়া ওয়ারশো যে চুক্তি জোট তৈরি হয়েছিল তার সদস্য পদ ছেড়ে দেয় 1963 সালে। দিয়েন বিয়েন ফুর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? ভিয়েতনামের সঙ্গে ফরাসি দেশের বা ফ্রান্সের দিয়েন বিয়েন ফু যুদ্ধ হয়। এই যুদ্ধে কোন দেশ পরাজিত হয়? ফরাসি দেশ বা ফ্রান্স যুদ্ধে পরাজিত হয়। পরাজিত হয়ে ফরাসি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। ভিয়েতনাম যুদ্ধের নেতা কে ছিলেন? ডক্টর হোচিমিন। ফরাসি উপনিবেশিক শক্তিকে পরাজিত করে ভিয়েতনামের দক্ষিণ অংশে তখনও পরাধীন ছিল আমেরিকার সঙ্গে ভিয়েতনামকে যুদ্ধ করতে হয়েছে। এই যুদ্ধ ভিয়েতনামের নেতা হোচিমিন ভিয়েতনামের জনগণকে নিয়ে লড়াই করেন। এই যুদ্ধ চলে 1964 থেকে 1975 সালে। ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত রাশিয়ার যে দেশ, এই দেশ মধ্যপ্রাচ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যকে খর্ব করার জন্য এবং তেল সম্পদের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠার জন্য মিশর, সিরিয়া, ইরাক, ইরান এদের সঙ্গে বন্ধুত্ব করে। OAS এটার ফুল ফর্ম কি? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। 1948 সালে এই সংস্থা গঠিত হয়। দক্ষিণ আফ্রিকা মহাদেশের কঙ্গোকে কেন্দ্র করেও ঠান্ডা যুদ্ধ হয়।
কিউবার সমাজতান্ত্রিক নেতা কে ছিলেন? ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো কিউবার সংকট ঠান্ডা যুদ্ধের একটা বড় দৃষ্টান্ত শুধু নয়, উল্লেখযোগ্য দৃষ্টান্ত। 1962 সালে কিউবাতে ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটি কোন দেশ স্থাপন করে? সোভিয়েত রাশিয়া 1962 সালে কিউবার আত্মরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করে। মার্কিন যুক্তরাষ্ট্র কি করে এই সময়? মার্কিন যুক্তরাষ্ট্র কিউবাকে সমুদ্র পথে ঘিরে ফেলে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রস্তুত। 15 দিন ধরে এই যুদ্ধকালীন পরিস্থিতি ছিল। দাঁতাত কি? দাঁতাত হলো দ্বিতীয় মহাযুদ্ধের পর সোভিয়েত রাশিয়া অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতি উত্তেজনাময় পরিস্থিতি, না যুদ্ধ না শান্তির পরিস্থিতি, এই পরিস্থিতিকে প্রশমন করার যে উপায় তাকে বলে দাঁতাত। তাহলে ঠান্ডা যুদ্ধকে দূর করার উপায়কে বলা হয় দাঁতাত। পরের প্রশ্ন, সোভিয়েত কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে কি সিদ্ধান্ত গৃহীত হয়? 1956 সালে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির 20তম সম্মেলনে সিদ্ধান্ত হয় যে সোভিয়েত কমিউনিস্ট পার্টি বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে। এখানে সিদ্ধান্ত নেওয়া হয়, ক্রুশ্চেভ যেমন রাষ্ট্রনেতা হিসাবে ঘোষণা করেন যে ডিস্ট্যালিনাইজেশন করতে হবে, স্টালিনবাদ নিপাত যাক, এই স্লোগান তুলেছিলেন। কমিউনিস্ট পার্টিও কিন্তু সেই স্লোগান করেছিলেন। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সোভিয়েত কমিউনিস্ট পার্টির মধ্যে একটা বিরাট অন্তর্দ্বন্দ্ব, একটা ক্রাইসিস, এই কথা আমরা বলতে পারি। নেক্সট, আংশিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ চুক্তি, পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট সোভিয়েত রাশিয়া এবং ইউএসএর মধ্যে কত সালে হয়? 1963 সালে পার্শিয়াল নিউক্লিয়ার টেস্ট চুক্তি হয় সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভ এবং ইউএসএর রাষ্ট্রনায়ক কেনেডির সঙ্গে। পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, সংক্ষেপে এনপিটি, কত সালে হয়? 1968 সালে এনপিটি স্বাক্ষরিত হয়। এনপিটি নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। পরের প্রশ্ন, সল্ট ওয়ান এর ফুল ফর্ম কি? সল্টের SALT সব বড় অক্ষর হবে। স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি, স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি 1। এখানে আরো স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন চুক্তি হয়েছে দুটি, সেজন্য 1 আর 2, ফুল ফর্ম একই, সল্ট 1 সল্ট 2, খাতায় লিখে দেবে। এটা হয়েছে 1962 সালে। নিস্তালিনীকরণ কে করেন? নিস্তালিনীকরণ করেন ক্রুশ্চেভ। নিস্তালিনীকরণ কি? নিস্তালিনীকরণ হলো যে স্টালিনবাদের যে নীতি কমিউনিস্ট পার্টিতে ছিল, স্টালিনের বৈদেশিক ক্ষেত্রে তার বিদেশ নীতি সবটাই ভুল।
আভ্যন্তরীণ ক্ষেত্রেও যার যে নীতি সবটাই ভুল। তার নীতিকে বিসর্জন দিতে হবে। তার নীতিকে সোভিয়েত কমিউনিস্ট পার্টি ত্যাগ করেছে, ত্যাগ করবে। এইটাই হলো নিস্তালিনীকরণ। বুর্জোয়া রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন নিস্তালিনীকরণের উদ্দেশ্য। চীন এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে প্রথমে ভালো সম্পর্ক ছিল। চীন এবং সোভিয়েত রাশিয়ার মধ্যে সম্পর্কের ফাটল ধরল কখন, কবে? 1954 সালে নিস্তালিনীকরণ ক্রুশ্চেভ যখন শুরু করেন এবং পুঁজিবাদী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের নীতি গ্রহণ করেন, তখন থেকেই চীন সোভিয়েত রাশিয়াকে পছন্দ করেনি, সোভিয়েত রাশিয়াকে সমালোচনা করেছে এবং চীনের বক্তব্য সোভিয়েত রাশিয়া মার্ক্সবাদ লেনিনবাদ থেকে বিচ্যুত হয়েছে। এছাড়া আরও একটা কারণ, সীমানা নিয়ে দুদেশের মধ্যে বিরোধ। এটাও হচ্ছে তোমার দ্বন্দ্বের কারণ। চীন কত সালে নিরাপত্তা পরিষদের সদস্য লাভ করেছে? 1971 সালে। তাইওয়ান চীনের অংশ। কোন মার্কিন রাষ্ট্রপতি এটাকে ঘোষণা করেছিলেন? তাইওয়ান চীনের অংশ, এটা চীনের বক্তব্য। চীন স্বাধীনতার সময় থেকেই তাইওয়ানকে তাদের একটা অংশ, তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত মনে করেন। ওয়ান চাইনা পলিসি আজও কিন্তু তারা ধরে রেখেছে। এই তাইওয়ান চীনের অংশ, এটা মার্কিন রাষ্ট্রপতি বলছেন। কে বলছেন? রাষ্ট্রপতি কে? নিক্সন। এখান থেকে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বিরোধ ছিল তা অনেকটা দূর হয়েছে। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পাকাপাকিভাবে স্থাপিত হয়েছে কত সাল থেকে? 1979 সালে। 1979 সালে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ ডিপ্লোম্যাটিক রিলেশন মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে। পরে প্রশ্ন। মিশর, সিরিয়া যৌথভাবে ইসরায়েলকে আক্রমণ করে কত সালে? 1973 সালে। আফগানিস্তানে মৌলবাদী শক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে সাহায্য করেছে? ইরান ও পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের মৌলবাদী শক্তিকে সমর্থন করেছে। আফগানিস্তানে যে সন্ত্রাসবাদী গোষ্ঠী, পৃথিবীর একাধিক সন্ত্রাসবাদী গোষ্ঠীকে ইউএসএ তৈরি করেছে। এই যে লাদেন আমেরিকার উপরে হামলা করলো 2001 সালে 11 সেপ্টেম্বর, এই ঘটনা, এই যে লাদেন গোষ্ঠী, লাদেনকে তৈরি করেছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল মৌলবাদী শক্তিকে প্রতিরোধ করবার জন্যে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরিভাবে সন্ত্রাসবাদী ও মৌলবাদী শক্তিকে সমর্থন করেছে। একমেরুবাদী রাজনীতি কবে থেকে শুরু হয়? 1991 সালে সোভিয়েত রাশিয়ার পতন ঘটে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত রাশিয়া একটা রাষ্ট্র ভেঙে একাধিক রাষ্ট্রে পরিণত হয়। লাটভিয়া, এস্তোনিয়া, কাজাকিস্তান,
বেলারুশ, এই সমস্ত ইউক্রেন আলাদা হয়ে যায়, শীষ তৈরি হয়। এবার বিশ্ব রাজনীতিতে উঠে আসে একটা মাত্র শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্র। গোটা দুনিয়ায় তাকে প্রতিরোধ করার মতো কোনো রাষ্ট্র, কোনো শক্তি নেই। মার্কিন যুক্তরাষ্ট্র একাই বিশ্বকে প্রভাবিত করবে, নিয়ন্ত্রিত করবে। এটাই হলো এক মেরুবাদ, এবং করেছে। ঠান্ডা যুদ্ধ শেষ হলেও অর্থনৈতিক ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে। বহুমেরুবাদ 2000 সালের পর থেকে বহুমেরুবাদ আমি প্রথমেই আলোচনা করেছি। আজকে আমি এখানে শেষ করছি, ভিডিও বড় হচ্ছে। পরে আমি আবার শর্ট কোশ্চেন এই চ্যাপ্টারে আর একটা ভিডিও বানালে এই সপ্তাহের চ্যাপ্টার সব, আশা করি যারা 12-এর ছাত্রছাত্রী এবছরে আছো সব কমন পাবে। এগুলোর উপরে গুরুত্ব দেবে, এগুলো খাতায় লিখে নেবে, কমন শিওর, একদম কমন হয়ে যাবে। আর আমি বলেছি টেক্সট বই পড়তে, টেক্সট বই পড়বে। টেক্সট বইয়ের বিকল্প কখনো হয় না। সাধারণত স্টুডেন্টরা টেক্সট বই পড়ে না, টেক্সট বই পড়ার কথা বেশিজন বলে না খুব। হ্যাঁ, সহায়িকা ফলো করতে বলে, একই শর্ট বিভিন্ন জায়গায় বলা আছে। টেক্সট বইটা পড়বে, আমার এই কটা একটু চর্চা করবে, তাহলেই দেখবে যে কমন পাবে, আশা করি। এই বলে আমার আজকের শর্ট কোশ্চেনের উপর প্রশ্ন উত্তর পর্ব আমি শেষ করছি। সবাই ভালো থাকবে।